নমস্কার। আমরা এখন আছি কাটোয়া কাশীগঞ্জ পাড়ার এখানে আমাদের কাটোয়া শহরের অন্যতম কবি, গল্পকার এবং সাংস্কৃতিক কর্মী শ্রী অশোক দত্তর বাড়িতে। তো আমার সামনে যিনি এখন বসে আছেন তাকে বা তাঁর নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই, কারণ এই মুহূর্তে কাটোয়ার তথা কাটোয়া মহকুমার রক্তদান আন্দোলনের অন্যতম কর্মী এবং কর্মী বলবো না, নিরলস কর্মী বলবো, যাকে 24 ঘন্টায় যে কোনো রক্তজনিত যে কোনো প্রয়োজনে তাকে এক ডাকে পাওয়া যায়। ক্লান্তিহীন, অবসাদহীন, নিরন্তর কর্মী, যিনি মানুষের কল্যাণে, জনহিতকর কাজে, যার শির দ্বারা কখনো বেঁকে যায় না, হাঁটু যার কখনো ভঙ্গ হয় না, কিন্তু তার পা কখনো থামতে চায় না। তো সেই ব্যক্তি আজ আমার সামনে, তার নাম শ্রী জয়দেব দত্ত। এখনও পর্যন্ত 84 বার রক্তদান করে ইতিমধ্যেই রক্তদান আন্দোলনে নিজেকে কিংবদন্তিতে সে পরিণত করেছে। পাশাপাশি জয়দেব দত্তর আরেকটি পরিচয় আমি দেব। সেই পরিচয় হলো যে সে রক্ত আন্দোলনের পাশাপাশি শহরের তাবৎ সাংস্কৃতিক সংস্থার সাথে সে জড়িত, নিরবচ্ছিন্নভাবে জড়িত। সে ভাষা সদন হোক, রবীন্দ্র পরিষদ হোক, ধুলা মন্দির পত্রিকা গোষ্ঠী হোক, তারপরে আপনার সেন্ট জন অ্যাম্বুলেন্স হোক, সমস্ত ধরনের সাংস্কৃতিক সংস্থাগুলোর সাথে তার নিবিড় যোগাযোগ, এবং সেখানেও সে তার যে কাজ, সেখানে তার পরিষেবা, তার যে অনলস যে তার ভূমিকা, সেটাকেও কাটোয়ার মানুষ বা কাটোয়ার বিভিন্ন সংস্থা শ্রদ্ধার সাথে, ভালোবাসার সাথেই সেটা স্মরণ করে। এবং সেই সূত্রেই কাটোয়া শহরের বা কাটোয়া মহকুমার তৎসংলগ্ন এলাকার বহু বরেণ্য মানুষের আশীর্বাদ সে ধন্য, এবং আগামী দিনে সে এই কাজেই নিজেকে নিয়োজিত রাখবে, এটাও আমাদের বিশ্বাস। তো যাই হোক, আজকে শুধু জয়দেব দত্তর পরিচয় দেওয়াটাই আমার মূল উদ্দেশ্য নয়। আমার মূল উদ্দেশ্য যেটা, সেটা হলো যে গরম শুরু হয়েছে। আমরা জানি যে গরম মানেই রক্তের সংকট, আর রক্তের সংকট মানেই মানুষের ছুটোছুটি, ব্লাড ব্যাংকের কর্মীদের অসহায় মুখ করে বলা রক্ত নেই। এই সময় দেশ জুড়ে, রাজ্য জুড়ে বিভিন্ন মানবিক সংস্থাগুলো ব্লাড ডোনেশন ক্যাম্প করার মধ্য দিয়ে মানুষের রক্তের চাহিদা মেটাবার ব্যবস্থা করে। কিন্তু দেখা যায় কি যে যতটা প্রয়োজন তার হয়তো সিকি ভাগও জোগাড় হয় না, তাই অনেক সময় এদের দুর্নিবার পরিশ্রমও প্রায় মাঠেই মারা যায়। কিন্তু তবুও এই জয়দেব দত্তর মতো কিছু মানুষ আছে বলে আজও আমরা নিশ্চিন্ত থাকি যে যখন প্রয়োজন হবে, দরকার হবে রক্তের, তখনই আমরা এই মানুষগুলোকে কাছে পাবো। তো জয়দেববাবু, আপনাকে নমস্কার। নমস্কার। প্রথম প্রশ্ন আপনাকে যেটা করব, আপনি কতদিন ধরে রক্ত আন্দোলনের সাথে জড়িত? রক্তদান আন্দোলনের সাথে রক্ত দেওয়া হচ্ছে গিয়ে শুরু 1999 সাল থেকে রক্ত দেওয়া শুরু। তারপরে বিভিন্ন কর্মের জন্য কলকাতায় আশেপাশে বিভিন্ন জায়গাতে থাকতে হয়েছে। তখন বিভিন্ন সময়ে জরুরি প্রয়োজনে বিভিন্ন ব্লাড সেন্টারে গিয়ে রক্ত দিতে হয়েছে। এই রক্ত দিতে দিতেই কলকাতার বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত হতে পেরেছিলাম এবং রক্তের যে বিজ্ঞান, সেই বিজ্ঞানটাকে জানতে পেরেছিলাম। সেই জানার ফলেই আরও উৎসাহ বেড়েছিল, যাতে সকলকে এই রক্তদানের উপকারিতা বোঝানোর জন্য মানুষকে মাঠে নেমে কাজ করতে হবে। কারণ রক্তের বিজ্ঞানটা মানুষ যদি জানতে না পারে, তাহলে রক্তদানের প্রতি মানুষের ভয়, ভীতি, কুসংস্কার এবং সর্বোপরি পরিবারের একটা বাধা থাকে। সেই বাধাগুলো যদি আমরা অতিক্রম করতে পারি, তাহলেই কিন্তু আমরা রক্তদানে এগিয়ে আসতে পারবো। আগামী প্রজন্ম রক্তদান করতে এগিয়ে আসবে স্বতঃস্ফূর্তভাবে। এই চিন্তাভাবনা নিয়েই তখন বিভিন্ন সংগঠনের সাথে আমি যুক্ত হই, যাতে সাধারণ মানুষ রক্ত দিতে এগিয়ে আসে, রক্তের ভাণ্ডার যেন পরিপূর্ণ থাকে। এই চিন্তাভাবনা নিয়েই তখন আমি কাজ শুরু করি। আচ্ছা, এইবার বলি যে রক্তদান জীবনদান, এটা আমরা ছোটোবেলা থেকেই শুনেছি, কিন্তু সেই কাজে খুব কম মানুষকেই এগিয়ে আসতে দেখা যায়। অথচ রক্তের প্রয়োজন সকলের, কিন্তু কতিপয় মানুষ ছাড়া এই মহতী কাজে আমরা সেইভাবে কোনো মানুষকে এগিয়ে আসতে দেখিনি।
তো আমার দ্বিতীয় যেটা প্রশ্ন সেটা আপনাকে এটাই, যে পৃথিবীতে অনেক মানবিক কাজ আছে, এই রক্তদান এই কাজটা প্রেরণা আপনি কোথা থেকে পেলেন? কেউ কি এর পেছনে ছিল, না আপনার ছোট থেকে এরকম একটা ইচ্ছে ছিল যে মানুষের জন্য কিছু করার, তাই আপনি এই এই ধারাটাকে বেছে নিয়েছেন? আমরা সামাজিক জীব, সমাজের প্রতি আমাদের একটা দায়বদ্ধতা সকলেরই আছে। আমরা প্রকৃতি থেকে, সমাজ থেকে প্রতিনিয়ত কিছু না কিছু নিয়েই আমরা বেঁচে থাকি। সুতরাং আমাদের একটা দায়বদ্ধতা সমাজের প্রতি আছে, সমাজের মানুষের প্রতি আমাদের একটা যে দায়বদ্ধতা, সেই থেকেই আমার কিন্তু এই উৎসাহ যে অন্যের কাছ থেকে পাইনি তা নয়। বিভিন্ন রক্তদান আন্দোলনের যে সমস্ত বরেণ্য ব্যক্তিরা ছিলেন, তাদের কাছে রক্তের বিজ্ঞান জেনে আমি কিন্তু এই রক্তদান করতে এগিয়ে আসি, এবং রক্তদানে যাতে মানুষ আরও পায়, পাশে যাদের তাদেরকে পাই, সেই চিন্তাভাবনা নিয়েই কিন্তু আমি কাজ করতে এই মাঠে নেমেছি, একদম বলতে পারা যায়। আচ্ছা, এইবার আপনাকে বলি যে আপনি তো 30 দিনের মধ্যে 30 দিনই আপনি বিভিন্ন জায়গায়, বিভিন্ন সংস্থায় আপনি ব্লাড ডোনেশন জনিত কাজে আপনি নিজেকে লিপ্ত রাখেন। আমি তো আজকেও আপনাকে দেখলাম যে আপনি সুখদেব বাবার আশ্রমে আপনি গতকালকে বোধহয় আপনি ব্লাড ডোনেশন ক্যাম্প করলেন। তো ব্যাপার যেটা মানে প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে আপনি যে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, সেখানে শুধুই কি তাদেরকে উৎসাহ দেওয়াটাই আপনি প্রথম প্রায়োরিটি মনে করেন, না তাদেরকে আপনি এই কথাটাও বলে আসেন যে আজকে আপনারা এখানে করছেন, আগামী দিনে যেন এখানে আরও 10টা ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, তার ব্যবস্থা করুন? এই জাতীয় আপনি তাদেরকে কিভাবে আপনি উৎসাহ দিয়ে আসেন? একটা রক্তদান শিবিরে গিয়ে যে যারা রক্ত দিচ্ছে, যারা রক্ত আয়োজন করছে এই শিবিরের, এবং আশেপাশে যে সমস্ত মানুষরা এখনও রক্ত দিতে ভয় পাচ্ছে বা পিছিয়ে যাচ্ছে, আমরা চাইছি যাতে তাদের কাছে আরও বেশি বেশি করে পৌঁছাতে পারি। রক্তের বিষয়টাকে তাদেরকে যদি আমরা জানাতে পারি ঠিকভাবে, তাহলে কিন্তু সাধারণ মানুষ কিন্তু রক্ত দিতে এগিয়ে আসবে। গতকালের যে রক্তদান শিবিরটা হলো এই সুখদেব বাবার আশ্রমে, এই আশ্রমে সুখদেব বাবার যে সমস্ত ভক্তরা রয়েছে বিভিন্ন জেলা থেকে এসছে, বেতাই থেকে এসছে, মেদিনীপুর থেকে এসছে, এমনকি বাংলাদেশ থেকে এসছে, তারা পর্যন্ত সেই শিবিরে গিয়ে রক্ত দিল। এই যে বিভিন্ন জেলার মানুষকে একত্রিত করে রক্তদানে এগিয়ে নিয়ে আসতে পারছি, সাধারণ মানুষদেরকে রক্তদানে এগিয়ে নিয়ে আসতে পারছি, খেটে খাওয়া রিক্সাওয়ালা সকল মানুষ যদি এরকমভাবে এগিয়ে আসে রক্তদান করতে, যদি তারা রক্ত স্বতঃস্ফূর্তভাবে দেয়, তাহলে কিন্তু রক্ত ব্লাড সেন্টারগুলিতে অধিক পরিমাণে মজুদ থাকবে। রোগী তার নির্দিষ্ট গ্রুপের প্রয়োজনীয় রক্ত ব্লাড সেন্টারগুলি থেকে পাবে। এখানে রক্ত যখন সংকট থাকে, এই যে গ্রীষ্মের দাবাদাহে একটা তীব্র রক্ত সংকট দেখা দেয়, এই রক্ত সংকট দেখা দিলে কি হয়, রোগীর পরিবার যেরকম হয়রানির শিকার হয়, পাশাপাশি একটা অসাধু চক্রের জালে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। আমরা ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার সোসাইটির পক্ষ থেকে আমরা এইগুলো তীব্রভাবে নজর রাখি, যাতে কোনো অসাধু চক্রের জালে এই যারা রক্ত নিতে আসছে তারা যেন জড়িয়ে না পড়ে। আমাদের কাজ শুধু রক্ত জোগাড় করে ব্লাড সেন্টারগুলিতে রাখাই নয়, পাশাপাশি যাতে অসাধু চক্র এখানে জাল বিস্তার করতে না পারে সেদিকটাও কিন্তু আমরা ফলো রাখি আমাদের সংগঠনের বিভিন্নভাবে যে সমস্ত কর্মীরা রয়েছে। আচ্ছা, খুব ভালো লাগলো যে শুধু রক্ত দেওয়া বা একটা রক্তদান শিবিরের আয়োজন করাটাই মূল লক্ষ্য নয়, পাশাপাশি গ্রাম বাংলা থেকে বা শহরাঞ্চল থেকে যে হাজার হাজার মানুষ রক্তের জন্য ছুটে আসেন, তারা অনেক সময় অনেক অসাধু খপ্পরে পড়ে তারা হয়তো প্রয়োজনীয় জিনিসটা পান না, বা তারা হয়তো একটা সহজলভ্য জিনিস তাদের কাছে দুর্লভ হয়ে দাঁড়ায়। তো আপনারা সেই জিনিসটা যাতে বন্ধ হয় বা সেই জিনিসটা থেকে সাধারণ মানুষকে রক্ষা করার জন্য আপনারা এটা তীক্ষ্ণ নজর রাখেন, মানে এটাও আপনাদের একটা বিরাট বড় কর্মসূচির মধ্যে পড়ে। যাই হোক, আমার তৃতীয় প্রশ্ন যেটা, যে এটা আমরা প্রায় দেখি যে রক্তের প্রয়োজন হলে অনেকে ছুটে আসে, সেটা স্বাভাবিক, কিন্তু দেখা যায় কি যে রক্ত নিতে হলে বা রক্ত দিতে হলে অনেক সময় কতগুলো আমাদেরকে বেসিক সিস্টেম আমাদেরকে মেনে চলতে হয়, যেমন গ্রুপটা কী আছে বা বাকি যে সমস্তগুলো আছে ফান্ডামেন্টালিটিগুলো। তো এই জিনিসগুলো অনেকে না জেনে আসার জন্য কি হচ্ছে যে অনেক সময় তারা মানে সুযোগ থাকলেও তারা অনেক সময় অনেক জিনিস পেয়ে ওঠেন না বা তাদেরকে দেওয়া সম্ভব হয় না। তো একজন মানুষ যখন রক্ত নিতে আসেন, বিশেষ করে থ্যালাসেমিয়া রোগী থেকে আরম্ভ করে যারা রয়েছেন আর কি, তো এদের যারা রক্ত এখানে মানে আসেন বা ব্লাড ব্যাঙ্কগুলোতে তারা পৌঁছন, তা তাদেরকে আসার আগে মিনিমাম কি কি তাদের নিয়মগুলো মানতে পারলে বা মেনে চললে
তাদের জিনিসটা খুব সহজলভ্য হয় এবং আপনাদের পক্ষে জোগাড় করে দিতে খুব সহজ হয়, সেই ব্যাপারটা যদি একটু বলেন। দেখুন, রক্ত কখন লাগে মানুষের? জরুরি কোনো দুর্ঘটনা ঘটে গেলে পরে তখন মানুষের যে রক্তটা লাগে, তখন সেইটাকে আমরা বলি খুব জরুরি প্রয়োজনে রক্ত। কোনো প্রসূতি মায়ের যদি রক্ত লাগে, ধরেন 10 মাস ধরে ডাক্তারবাবু তাকে চিকিৎসা করছেন, তার পরিবারকে যদি ডাক্তারবাবু আগে থাকতে রুগীর গ্রুপটা জেনে রাখেন, তার কখন কোন সময়ে কোন গ্রুপের রক্তটা লাগবে সেটা যদি তার পরিবারকে জানিয়ে রাখেন, তাহলে কিন্তু তার পরিবার আগে থাকতেই রক্তটা ব্যবস্থা করে রাখার একটা সুযোগ পায়। কিন্তু এইটা না করার ফলেই কিন্তু অনেক সময়ে রুগীর প্রাণহানির সম্ভাবনা থেকে যায়, রক্ত সেই সময় মতো জোগাড় করতে না পারলে পরে। সুতরাং আমরা সকলের কাছেই আহ্বান রাখি যে 18 বছর বয়স হলে পরে 18 থেকে 65 বছর বয়স পর্যন্ত একজন মানুষের যদি 45 কেজি ওজন হয়, তিনি যদি নিরোগ থাকেন, সুস্থ সবল থাকেন, তিনি অনায়াসেই রক্ত দান করতে পারেন। এখন মানুষের মনে ভীতি একটা আছে যে আমার সুগার আছে, আমার প্রেশার আছে, হাই প্রেশার, আমি কি রক্ত দিতে পারবো? এখন নিয়ম হয়ে গিয়েছে, আপনি যদি ইনসুলিন ব্যবহার না করেন, আপনি যদি সুগারের ওষুধ খেয়ে আপনার যদি সুগার কন্ট্রোলে থাকে, প্রেশারের ওষুধ খেয়ে যদি আপনার প্রেশার কন্ট্রোলে থাকে, তাহলে আপনি অনায়াসেই রক্ত দান করতে পারবেন। রক্তদানের প্রতি যদি আপনার আগ্রহ থাকে, আপনার মানসিকতা থাকে, তাহলে মানুষের প্রাণ রক্ষা করা যাবে। রক্ত দান করে মানুষের প্রাণ রক্ষার পাশাপাশি আগে মনে রাখতে হবে দান করে আমি কতটা সুস্থ থাকব। রক্ত দান করে মানুষের যেরকম প্রাণ রক্ষা করা যায়, পাশাপাশি নিজে অনেক 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 বেশি সুস্থ থাকা যায়। শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমে, ক্যান্সারের ঝুঁকি কমে, বিভিন্নভাবে কিন্তু আমি সুস্থ থাকতে পারি। নতুন শরীরে রক্ত যখনই আমার তৈরি হচ্ছে, তখন কিন্তু আমার কর্মক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, নিজের যৌবনকে ধরে রাখা যায় দীর্ঘদিন। সুতরাং রক্ত দান করার পাশাপাশি রোগীর যেরকম প্রাণ রক্ষা করব, পাশাপাশি নিজে অনেক বেশি সুস্থ এবং ভালো থাকতে পারবো। তারপরে আরও একটা জিনিস হচ্ছে গিয়ে, রক্ত দান করার পরে ব্লাড সেন্টারে যে সমস্ত রক্তের পরীক্ষাগুলো হয়, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, সিফিলিস, এইডস, এই রক্তের পরীক্ষাগুলো আমরা কিন্তু বিনা পয়সায় করতে পারছি। এই রক্তে যদি আমাদের এই সংক্রমণ কোনো ধরা পড়ে, তাহলে কিন্তু ব্লাড সেন্টার থেকে গোপনে আপনাকে ডেকে আপনাকে সুপরামর্শ দেবে, আপনাকে সুচিকিৎসার জন্য। সুতরাং বিনা পয়সায় বিনা খরচে আমি কিন্তু এই পরীক্ষাগুলো করার সুযোগ পাচ্ছি। সুতরাং রক্ত দান করলে অন্যের প্রাণ রক্ষা যেরকম করতে পারছি, অন্যের জীবন রক্ষা করতে পারছি, পরিবারের মুখে হাসি ফুটিয়ে তুলতে পারছি, পাশাপাশি যিনি রক্ত দান করছেন তিনি অনেক 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 বেশি সুস্থ সবল নীরব থাকতে পারবেন। আচ্ছা, না আপনার বক্তব্যটা পরিষ্কার যে রক্তদান নিয়ে যে একটা সাধারণ মানুষের মধ্যে একটা ভীতি কাজ করে, বা কারোর শরীরে যদি কোনো রোগের থাকে, সেটা তো তার ভীতি কাজ করে, বা রক্তদান করলে আমার কিছু শারীরিক অক্ষমতা দেখা দিতে পারে, রোগ বালাই দেখা দিতে পারে। কিন্তু আপনার কথা কিন্তু এটা পরিষ্কার হলো যে সম্পূর্ণ এই ধারণাটা ভুল, কারণ উল্টে তার শরীরে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। তো সুতরাং সেই কারণে কি হচ্ছে যে মানুষের অবশ্যই এগিয়ে আসা উচিত রক্তদানের মতো একটা পূর্ণ কাজে, কারণ আজকে আমি যেটা অন্যজনকে দিচ্ছি, আগামী দিনে সেটা আমার প্রয়োজন হতে পারে। এইবার আপনাকে আমি একটা প্রশ্ন করব, সেই প্রশ্নটা হচ্ছে যে আপনি তো সারা বছরই রক্তদান আন্দোলনে জড়িত, তো এখন তো গরম পড়েছে বা আগামী দিনে তো গরম আরও বাড়বে, এবং পাশাপাশি তো রক্ত সংকটেরও প্রবল একটা থাকবে, চাহিদাও থাকবে রক্তের। তো এই মুহূর্তে এই সময়টা, এই যে ক্রান্তিকালটা, এই সংকটকালটা কাটাবার জন্য আপনাদের কি পরিকল্পনা রয়েছে? আমাদের পরিকল্পনা রয়েছে যে অন্যান্য সময়তে, বিশেষ করে জানুয়ারি, ফেব্রুয়ারি, বিভিন্ন মাসগুলোতে রক্তদান শিবির করার একটা মানুষের প্রচণ্ড প্রবণতা থাকে, এবং বিভিন্ন উৎসবের দিনগুলিতে মানুষ এগিয়ে আসে রক্তদান শিবির করার জন্য। কিন্তু এই তীব্র দাবদাহ হলে পরে, বা অন্যান্য যেমন নির্বাচন বা রমজান মাস এরকম পড়ে গেলে পরে, তখন কিন্তু রক্তের একটা সংকট দেখা দেয়। আর একটা বাঙালির যে বড় উৎসব দুর্গাপুজো, এই সময়তেও একটা রক্তের সংকট দেখা দেয়। আমরা এই সময়তে কি করি, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে বিভিন্ন ক্লাব, এনজিও, তাদের কাছে বারবার আহ্বান করি যে খুব বৃহৎ আকারে রক্তদান শিবির করার দরকার নেই, আপনারা ছোট ছোট করে 20 জন, 25 জন, 30 জন নিয়ে আপনারা রক্তদান শিবির করুন। হ্যাঁ, বিন্দু বিন্দু রক্ত দিয়ে, আমাদের ট্যাগলাইনই হচ্ছে গিয়ে বিন্দু বিন্দু রক্ত দিয়ে বাঁচাবো লক্ষ প্রাণ। সুতরাং যদি ছোট ছোট করে আমরা রক্তদান শিবিরের আয়োজন করতে পারি, যদি
কোনো বড় জায়গাতে করতে না পারি, আমরা বলেছি আপনারা আমাদের সঙ্গে আসবেন, যোগাযোগ রাখবেন। আমরা ব্লাড সেন্টারের ভেতরেও ইনহাউস রক্তদান শিবির করব, সেখানে খরচটা অনেকটাই কম হবে। তাহলে কি হবে, তারা আরও বেশি বেশি করে এগিয়ে আসতে পারবে। 10 জন 15 জন 20 জন করেও রক্তদান শিবির হবে এই তীব্র দাবদাহে। সুতরাং রক্ত সংকট প্রতি বছর এই দাবদাহে হয়ে থাকে এবং সেগুলো আমরা আস্তে আস্তে অনেকটাই আমরা কভার করতে পারছি। আচ্ছা, এই ক্ষেত্রে আপনারা তো ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে আপনাদের ব্লাড ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন কাজ করেন, তো এই ক্ষেত্রে আপনারা লোকাল ব্লাড ব্যাঙ্কগুলো থেকে কতটা আপনারা সহযোগিতা পান বা তারা কতটা আপনাদের এই মহতি কাজে তাদের আপনাদের পাশে এসে দাঁড়ায়, তাদের ভূমিকাটা নিয়ে যদি কিছু বলেন। দেখুন, স্বাস্থ্য ভবনের নির্দেশিকায় আছে, বর্তমানে নতুন নির্দেশিকা আসছে যে কোনো রক্তদান শিবির বাতিল করা যাবে না। আচ্ছা, রক্তদান শিবিরে রক্তদাতাদের যে 1 বছরের জন্য একটা ক্রেডিট কার্ড দেওয়া হয় সেটা স্পটেই দিতে হবে। বিভিন্ন যে সরকারি নিয়মকানুনগুলো রয়েছে সেগুলো প্রতিটি সরকারি ব্লাড সেন্টার বা প্রাইভেট ব্লাড সেন্টার তারা মেনে চলছে। দেখুন, যদি ব্লাড সেন্টার আমাদের সাথে সহযোগিতা না করে, আমরা যদি তাদের পাশে না থাকি, তারা যদি আমাদের পাশে না থাকে, তাহলে কিন্তু একটা রক্তদান শিবিরকে সফল করা কোনো মতেই সম্ভব না। ব্লাড সেন্টারের সকলেরই পূর্ণ সহযোগিতা আছে। হাসপাতালের যিনি আধিকারিক সুপার থাকেন তিনিও আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। স্বেচ্ছাসেবী সংগঠনগুলো আমাদের সঙ্গে 12 মাসই একটা যোগাযোগ রাখে। আর ব্যক্তিগতভাবে অনেকে রক্তদান শিবির করতে এগিয়ে আসে। আমরা জন্মদিন, গৃহপ্রবেশ, শ্রাদ্ধ, বিবাহবার্ষিকী, প্রতিটি পারিবারিক সামাজিক আচার অনুষ্ঠানে, ধর্মীয় আচার অনুষ্ঠানেও আমরা রক্তদান শিবিরের আহ্বান রাখি এবং তারা কিন্তু আমাদের এই আহ্বানের সাড়া দিয়ে রক্তদান শিবির করার জন্য এগিয়ে আসছেন, আগামী দিনেও আসবেন। সুতরাং রক্তদানের প্রতি মানুষের যে ভীতি, অজ্ঞতা আছে, আমার কথা হচ্ছে গিয়ে আমরা তাদের কাছে ঠিক মতন পৌঁছাতে পারছি না। কারণ রক্ত কলকারখানায় তৈরি হয় না, মানুষের দেহেই রক্ত তৈরি হয়। সুতরাং এই যে রক্ত সঞ্জীবনী সুধা, এই সঞ্জীবনী সুধা যাতে মানুষ নিজ ইচ্ছায় রক্তটা দিতে আসে, তার জন্য আমাদেরকে আরও বেশি বেশি করে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে হবে। আমরা প্রতিটি বাড়ি প্রতিটি পাড়ায় যদি এই রক্তদানের প্রচার করার জন্য এগিয়ে আসতে পারি, তাহলে কিন্তু প্রতিটি বাড়ি থেকে, প্রতিটি পরিবার থেকে কিন্তু তারা রক্তদান করতে এগিয়ে আসবেন। আমরা না পৌঁছাতে পারার জন্যই কিন্তু আমি মনে করি এটা আমাদের দুর্বলতা। রক্তের বিজ্ঞানটাকে তাদের কাছে নিয়ে যেতে পারছি না, তাদের কাছে পৌঁছাতে পারছি না। সুতরাং আমরা যদি সেইভাবে এগিয়ে আসতে পারি, রক্তের বিজ্ঞানটাকে তাদের মধ্যে ঢুকিয়ে দিতে পারি, তাহলে কিন্তু সকলেই কিন্তু রক্তদান করতে এগিয়ে আসবেন, স্ব ইচ্ছায় আসবেন। আগামী প্রজন্ম আসছেন, মহিলা রক্তদাতার সংখ্যাও কিন্তু বৃদ্ধি পেয়েছে অনেক হারে। আচ্ছা, তাহলে আপনি বলতে চাইছেন যে আপনারা যে রক্তদান শিবির যেগুলো করছেন বা যে উদ্যোগগুলো নিচ্ছেন, তাতে সরকারি সহায়তা আপনারা 100% সরকার আপনাদের পাশে রয়েছে এবং ব্লাড ব্যাংকের কর্মীরাও তাদের স্বতঃস্ফূর্ততা দিয়ে আপনাদের এই উদ্যোগগুলোতে সামিল হচ্ছে এবং এটা সফল করার জন্য তারাও তাদের 100% তারা আপনাদের পাশে দাঁড়াচ্ছেন। আচ্ছা, এইবার আপনাকে আমি শেষ একটা প্রশ্ন করব। 84 বার হয়েছে, জয়দেব দত্ত 100 ছাড়িয়েছে, এই সংবাদ কবে পাবো? দেখুন, বছরে তো নিয়ম আছে একটা, একজন পুরুষ মানুষ বছরে 90 দিন অন্তর 4 বার রক্ত দিতে পারে, আর এক বছরে। আর এক মহিলা বছরে 3 বার, 120 দিন অন্তর। এই নিয়মটা কিন্তু আমাদেরকে পালন করতে হবে। আচ্ছা, এই যে নিয়মটা পালন করতে গেলে অন্তত এখনো 4 বছর, 84 হয়েছে, 16 বার রক্ত দিতে গেলে পরে এখনো 4 বছর আমাকে অপেক্ষা করতে হবে। এর মধ্যেও কোনো কারণে হয়তো কোনো সময়তে হয়তো 3 মাসের মধ্যে দিতে পারলাম না, শারীরিক কোনো সমস্যা হলেও রক্ত দিতে পারলাম না। সুতরাং চলবে এরকম ধারাবাহিকভাবেই। রক্তদান করতে ইচ্ছা থাকলেও নিয়মটা কিন্তু বিজ্ঞানটাকে মানতে হবে। আমাদের যে শরীরের যে রক্ত, তার হচ্ছে গিয়ে 55 ভাগ হচ্ছে জলীয় অংশ আর 45 ভাগ হচ্ছে গিয়ে কণা। এই রক্তদানের পর জলীয় অংশ পূরণ হতে সময় লাগে মাত্র 2 দিন, আর কণাটা পূরণ হতে সময় লাগে 21 দিন। তবুও বিজ্ঞান বলছে না, আগে আপনাকে সুস্থ থাকতে হবে। আপনার রক্তকে যাকে দান করবেন, যে রক্ত, সেই রক্তটাও যেন ঠিক মতন পরিপূর্ণ হয়। সুতরাং সেই জন্য বিজ্ঞান বলছে আপনি 90 দিন অন্তর পুরুষ মানুষ এবং মহিলা 120 দিন পর রক্ত দেবেন। তাহলে পরে এই নিয়মটা কিন্তু আমাকে পালন করতে হবে। সুতরাং 21 দিনের মধ্যে আমার রক্ত পূরণ হয়ে যাচ্ছে। এই রক্ত পূরণ করার জন্য
কোনো অতিরিক্ত কোনো দামি কোনো ব্যয়বহুল খাবারের প্রয়োজন নেই। সাধারণভাবে জল, আমাদের ডাল ভাত শাকসবজি মাছ মাংস যা খাই এই খেলে পরেই কিন্তু আমাদের শরীরে সেই রক্ত পরিপূর্ণ হয়ে যাবে। নিজে সুস্থ থাকবেন, নিজে ভালো থাকবেন, অন্যের প্রাণ রক্ষা হবে। রক্তদানকে মহৎদান এবং মহান দান কেন বলা হয়? যিনি রক্ত দান করছেন তিনি জানেন না তার রক্ত কার শরীরে যাচ্ছে, এই জন্যই জীবিত অবস্থায় বলে রক্তদান মহৎদান, রক্তদান মহান দান। আচ্ছা, তো আমরা 4 বছরের মধ্যেই আমরা আশা করতে পারি যে জয়দেব দত্ত, যিনি রক্তদান আন্দোলনের সঙ্গে ওতপ্রোত জড়িত, তিনি 100 কভার তিনি পূর্ণ করবেন। তার জন্য আপনাকে অভিনন্দন। আপনি দীর্ঘায়ু হন, আপনি ভালো থাকুন, কারণ আপনি ভালো থাকলে হাজার হাজার মানুষ তাদের যে রক্তের যে প্রয়োজন, সে প্রয়োজন তাদের মিটবে। এবং মহকুমার অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, আমাদের এলাকার মানুষ বা তার বাইরেও দেশে রাজ্যে প্রচুর মানুষ যারা এই রক্তের জন্য ছুটোছুটি করে বেড়ান, আপনারা থাকলে তারা সেই সংকট থেকে মুক্ত হবেন। তাই আপনাদের এই মহতী অভিযান চলতে থাকুক। পাশাপাশি একটা কথা বলবো যে আপনি এই রক্তদানের মতো মহৎ কাজের পাশাপাশি শহরের তামাম সাংস্কৃতিক সংস্থার সাথেও আপনি জড়িত। তো আপনার রক্তদান করার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও আপনাকে দেখতে পাওয়া যায়। এর রহস্যটা কি? কাজ থেকে ভালো লাগে, খুব আনন্দ পাই এইসব কাজগুলো করে। এই সঙ্গে জড়িত থাকতে পারলে নিজেকে আনন্দ লাগে। পাশাপাশি কি একটা লাভ আছে, যখন কোনো মানুষ দেখবে যে এই মানুষটা এই ভালো সংগঠনের সাথে যুক্ত, ভালো মানুষদের সাথে ওঠা বসা করে, তাহলে নিশ্চয়ই এই মানুষটার পাশে গিয়ে রক্ত দিলে পরে আমাদেরও ভালো লাগবে। সুতরাং আমি এইটাও মাথার মধ্যে রেখেছি যে এই সমস্ত সংগঠনের কাছে থাকলে পরে অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে, অন্যান্য ক্লাবের সাথে খুব সহজেই তাদের কাছে পৌঁছাতে পারবো। সুতরাং আমার এটা একটা মনের যেরকম ইচ্ছা, আমার মনের একটা ভালোবাসার জায়গা, এই কারণেই আমি এই সংগঠনের সাথেও যুক্ত থাকতে ভালো লাগে, আনন্দ পাই। খুব ভালো লাগলো, কারণ হচ্ছে এখনকার দিনের অনেক মানুষ যারা বিভিন্ন সংস্থায় জড়িত থাকে শুধুই একটা নিজে কিছু পাওয়ার জন্য, একটা আত্মকেন্দ্রিকতা তাদেরকে গ্রাস করে ও তার বাইরে তারা বেরোতে পারে না। তো আপনি রক্ত আন্দোলনের থেকে, ওয়েস্ট বেঙ্গল ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন থেকে বা বহুত এনজিও থেকে, বহু সরকারি বেসরকারি সংস্থা থেকে আপনি ইতিমধ্যে বহুবার রক্তদান কর্মী হিসেবে আপনি সম্মানিত হয়েছেন। আমার নিজের কাগজেও সেই সংবাদ বেশ কয়েকবারই প্রকাশিত হয়েছে। তার জন্য ধুলা মন্দির আপনাকে ফের একবার ধন্যবাদ দিচ্ছে। কিন্তু আপনি সেই পথের অনুসারী না হয়ে আমি ধরেই নিতে পারি যে আপনি এই আত্মকেন্দ্রিকতার বলি না হয়ে আপনি যে রক্তদান আন্দোলনের পাশাপাশি সাহিত্য সংস্কৃতির জগতে নিজেকে মেলে ধরতে চাইছেন, এটাতে আপনার একটা ব্যক্তিগত ভালোবাসা কাজ করছে। এখানে কোনো চেয়ার বা পুরস্কার লাভটা আপনার কাছে কোনো উদ্দেশ্য নয়। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনার চিন্তাধারা, এবং সেই সঙ্গে ধন্যবাদ জানাই আপনার এই রক্তদান আন্দোলনে আপনার নিরলস ভূমিকাকে। আপনার এই অভিযান মহতী হোক, শাশ্বত হোক, অবিনশ্বর হোক, এবং কাটোয়া অঞ্চলে কেন আমাদের আগামী দিনের রাজ্য তথা দেশে আপনার জয় জয়কার হোক। নমস্কার। আমাকে ক্যামেরাতে সহযোগিতা করলেন শ্রী অশোক দত্ত মহাশয়। ধন্যবাদ। ধন্যবাদ।